আজ বিজয়া দশমী, ত্রিনয়নী দেবী দুর্গার বিদায়ের দিন। ভক্তদের মাঝে বিষাদের সুর। 5 দিনের দুর্গোৎসবের শেষ দিন আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই আয়োজন। মর্ত ছেড়ে দোলায় চড়ে দেবী দুর্গা ফিরবেন কৈলাসে, তাই বিষাদ মন নিয়ে দেবী বিদায়ের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। সকালে দশমী বিহিত পূজা দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় সিঁদুর খেলা। মায়ের চরণে পুষ্পাঞ্জলি ও কপালে সিঁদুর পরিয়ে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি ভক্তরা মেতে ওঠেন আনন্দে। মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে দেন। দুপুরের পর আরতি, শোভাযাত্রা সহ অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এছাড়া রাজধানীতে বিজয়া দশমীর শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে। বিসর্জনের পরে সিঁদুর খেলাটা এটা হয়, এটা স্বামী সন্তানের মঙ্গলের জন্য এটা আমরা করে থাকি। সিঁদুর খেলাটা আসলে মার সাথে আমরা 5টা দিন ছিলাম, মায়ের সাথে অনেক সুন্দর সময় কাটালাম। তো মা চলে যাচ্ছেন, মায়ের আশীর্বাদ স্বরূপ আমরা সিঁদুরটা খেলি আর কি। মা আমাদেরকে ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন, দেশ দেশের মঙ্গল করুন, এটাই। আজকে বিজয়া দশমী, তো মাকে তো বিদায় জানাতেই হবে। আমরা আবার একটা বছরের জন্য অপেক্ষা করব যে মা আবার কবে আসবে। তারপর সিঁদুর খেলা আসলে অনেক ভালো লাগে। সিঁদুর খেলাটা মাকে সিঁদুর দান করা হয়। বিজয়া দশমীর খবর নিতে বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি, যুক্ত হচ্ছে তার সাথে। সনি, আপনি এখন কোন মণ্ডপে আছেন এবং বিসর্জনের আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়েছে কিনা? সারা, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল যে মন্দির, আমি এখন সেখানে অবস্থান করছি। তো এখানে আসলে এখন প্রতিমা বিসর্জন নিয়ে যাওয়ার আগের যে সর্বশেষ পরিস্থিতি, সেটাই আসলে এখন এখানে চলছে। একটু আগে কিন্তু এখানে নারী পুরুষ নির্বিশেষে সনাতন ধর্ম অবলম্বী যারা আছে তারা কিন্তু সিঁদুর খেলার উৎসবে মেতে উঠেছিল। প্রথমেই তারা হচ্ছে মা দুর্গার পায়ে চরণে সিঁদুর দেওয়া এবং তারপরে সেই সিঁদুর নিজেদের একে অপরকে মাখিয়ে তারা সেই উৎসব পালন করছিল। তো এই একটু আগেই মাত্র সেই উৎসবটা শেষ হলো। এখন ঠিক প্রতিমাগুলোকে আসলে নিয়ে একটা ছোট পিকআপে নিয়ে যাওয়ার আসলে প্রস্তুতি চলছে, এখানে শেষ মুহূর্ত চলছে আর কি। তারপর সেই পিকআপে করে সেই প্রতিমা কিন্তু আসলে সদরঘাট, যে বুড়িগঙ্গা নদী, সদরঘাট এলাকায় যে বুড়িগঙ্গা নদী, সেখানে আসলে বিসর্জন দেওয়া হবে। এর আগে কিন্তু সকাল থেকেই মূলত এখানে ঢাক, ঢোল, বাদ্য, শঙ্খ বিভিন্ন সুরের সাথে সাথে কিন্তু তারা উৎসবে মেতে উঠেছিল সনাতন ধর্ম অবলম্বী যারা আছে। তো এখন বর্তমানে আমি এই জগন্নাথ হল মন্দির এলাকায় কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু পুলিশেরও সবর উপস্থিতি আমরা এখানে দেখতে পেয়েছি এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরও আমরা এখানে দেখতে পাচ্ছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো এখন যেই একটু পরেই হয়তো এই প্রতিমাগুলোকে আসলে পিকআপে করে আসলে সদরঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, সেখানে আসলে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এখন আসলে সেই পরিস্থিতি আর কি, শেষ মুহূর্তগুলো চলছে। হয়তো 10 থেকে 20 মিনিটের মধ্যে আসলে সে পিকআপে উঠে সেই উদ্দেশ্যে রওনা হবে। তো এই ছিল আমার কাছে বর্তমানে জগন্নাথ হল মন্দিরের সর্বশেষ তথ্য। সারা, সনি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিজয়া দশমীর খবর জানছিলাম সহকর্মী ইমতিয়াজ সনির কাছ থেকে। সার্বজনীন পূজা উদযাপন কমিটির র্যালির আনুষ্ঠানিকতা রয়েছে রাজধানীর পলাশী থেকে। সেখানে আছেন সহকর্মী মিল্টন আনোয়ার, যুক্ত হচ্ছে তার সাথে। মিল্টন, র্যালি এখনো শুরু হয়েছে কিনা এবং কোথায় গিয়ে র্যালিটি শেষ হবে জানাবেন আমাদের বিস্তারিত। সারা, যেই বিসর্জনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে শারদীয় উৎসব। আর এখন যেই বিষয়টি, সেটা হচ্ছে যে র্যালি হবে। র্যালি হওয়ার জন্য যে নির্ধারিত সময়, সেটি বিকেল 3টা। আপনি জানেন যে এর আগে সকালে সিঁদুর খেলা হয়েছে এবং তার মধ্য দিয়ে আসলে উৎসবের এক ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন বিসর্জনের পালা এবং সেই বিসর্জনের আগে যেটি এখানকার ঢাকার যে রীতি, সেই রীতি হচ্ছে সমস্ত প্রতিমা এই ঢাকা শহরের 2 অংশ মিলিয়ে 250 পূজা হচ্ছে। এবার 255টি মণ্ডপে পূজা হচ্ছে ঢাকায়।
তার মধ্যে ঢাকা দক্ষিণে 169টি মণ্ডপে পূজা হয়েছে। সেই 169টি পূজা মণ্ডপের অধিকাংশ প্রতিমা কিন্তু এই পলাশীতে ঢাকেশ্বরী যেখানে কেন্দ্রীয় পূজা মণ্ডপ, সেই কেন্দ্রীয় পূজা মণ্ডপের এখানে আসবেন এবং আসার পরে সেখান থেকে তারা একটি শোভাযাত্রার মাধ্যমে বুড়িগঙ্গায় তাদের প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হবে। সেই আনুষ্ঠানিকতার ক্ষেত্রে এখন একটি করে প্রতিমা এখানে আসতে শুরু করেছে এবং 3টে নাগাদ আনুষ্ঠানিকভাবে এই র্যালিটি যাত্রা শুরু করবে সোয়ারিঘাট এবং ঘাটের উদ্দেশ্যে, যেখানে বিসর্জনটি হবে। কিন্তু তার আগে আমরা দেখছি যে একটি দুটি করে প্রতিমা বিভিন্ন মণ্ডপ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে জড়ো হতে শুরু করেছে। এবং আপনি জানেন যে এটি একটি দীর্ঘ প্রস্তুতির বিষয় এবং অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তাদের যে প্রতিমা বিসর্জনের, তাদের দেবী দুর্গাকে বিসর্জন দেবার যেই শেষ যাত্রা, শেষ বছরের যে শেষ অংশ উৎসবের, সেই অংশে সামিল হবার জন্যে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা 2টি মণ্ডপের প্রতিমাকে এখানে আসতে দেখছি, কিন্তু আমরা জানি যে এখানে প্রায় শতাধিক মণ্ডপের প্রতিমা আসবে এবং সেই সঙ্গে ভক্তরাও আসবেন যারা শেষ পর্যন্ত বিসর্জনের স্থান পর্যন্ত যাবেন। সেই আনুষ্ঠানিকতা কিছু শুরু হয়েছে, তবে আরও 1 ঘন্টা পর অর্থাৎ 3টায় এই আনুষ্ঠানিকভাবে যে র্যালির সূচনা, সেই সূচনা ঘটবে এবং তারা এখান থেকে ঢাকার যেই বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তারপর সোয়ারিঘাটে গিয়ে প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা বা উৎসবের শেষের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা পালন করবেন। সারা। মিল্টন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মিল্টন আনোয়ার। দুর্গাপূজার বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। ভোর থেকেই ভক্তরা জড়ো হন দেবী দুর্গার চরণে শেষ অঞ্জলি দিতে। এ সময় নারী ভক্তরা মেতে ওঠেন সিঁদুর খেলা ও আরতিতে। সব আনুষ্ঠানিকতা শেষে বিসর্জন দেয়া হবে দেবীর মূর্তি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারে দেবীকে বিদায় জানানোর আগে নারীরা তাকে বেলপাতা, ধান ও তুরবা নিবেদন করেন। সেই সাথে দেবীর চরণ রাঙিয়ে দেন সিঁদুর দিয়ে। চট্টগ্রাম নগরীতে প্রতিটি মণ্ডপেই সকাল থেকে চলে পূজা, অঞ্জলি ও বিদায় সংবর্ধনা। বিকেলে নগরীর কালুরঘাট, কর্ণফুলী নদীর পার ও পতেঙ্গা সমুদ্র সৈকতে মহা সমারোহে প্রতিমা বিসর্জন দেওয়ার কথা। মা চলে যাচ্ছে, মনটা অনেক খারাপ, কোনো ব্যাপার না, আরেক বছর পর মা আবার আসবে। আগামী বছর যেন মাকে আমরা আরো বেশি করে বরণ করে নিতে পারি, এটার একটা অপেক্ষা। সকল অকল্যাণ, অমঙ্গল দূর হয়ে সুখ, সমৃদ্ধি, শান্তিতে ভরে ওঠা আমাদের জীবন। মানিকগঞ্জে দেবী দুর্গাকে শেষ মুহূর্তের অঞ্জলি, প্রসাদ বিতরণ ও যজ্ঞ করা হয়। দেবীর কাছে প্রার্থনা করেন মানব কল্যাণ ও অশুভ শক্তির বিনাশের জন্য। মায়ের কাছে প্রার্থনা, পৃথিবীর সবার যাতে মঙ্গল হয়, সবার কামনা বাসনা যাতে পূর্ণ হয়, সবাই যাতে ভালো থাকে, সবার সুখ শান্তি বজায় থাকে জীবনে। বরিশালে সকাল থেকেই অঝরে বৃষ্টি আর দুর্গার চলে যাওয়ার বিষাদ যেন মিলে একাকার। এমন পরিবেশেই দেবীর চরণে শেষ অঞ্জলি দিতে ও সিঁদুর খেলতে সকাল থেকেই মণ্ডপে আসেন ভক্তরা। সে মাত্র 5 দিন থাকছে, আবার চলে যাচ্ছে, সো মানে মাকে আমরা মিস করব। মা মঙ্গলময়ী, সবার মঙ্গল সবার উপরে বর্ষিত হোক। দশমীর দিনে রংপুরে সনাতনী নারীরা আনন্দে মেতে উঠে সিঁদুর খেলায়। রাজশাহীর মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা। বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের এই শারদ উৎসব। পিন্টু হাজং, ৭১। অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গাপূজা জাঁকজমকভাবে উদযাপন করছেন। মণ্ডপে মণ্ডপে আনন্দে মেতেছেন প্রবাসী হিন্দু সম্প্রদায়। মহালয়া, বোধন ও সন্ধি পূজা শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসব শেষ হচ্ছে। লন্ডনে পূজা মণ্ডপ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবে মেতেছেন ব্রিটেনের হিন্দু সম্প্রদায়। উৎসব পালন করতে লন্ডনে বাংলাদেশি সনাতনীরা শতাধিক মণ্ডপ সাজিয়েছেন। আনন্দ আয়োজন চলছে পাড়ায় পাড়ায়। মহালয়া, বোধন আর সন্ধি পূজায় রয়েছে ভিন্ন ভিন্ন আয়োজন। এবারের পূজার আনন্দ ভাগাভাগির কথা জানালেন আগতরা। সবকিছু দূর হয়ে সত্যের জয় হোক। দুর্গাপূজা মানেই তো অনেক আনন্দের, অনেক সুন্দর শেয়ার করা।
পুণ্য ও ন্যায়ের বিজয়কে স্মরণ করে বছরের মহা এই আয়োজনে মানুষকে সাহস, ধার্মিকতা, সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরলেন আয়োজকরা। আমাদের পুজো তো এবারে খুবই ভালো চলছে, অনেক লোক হয়েছে, প্রত্যেক বছরের মতো এবারে খুব সুন্দর হয়েছে। তবে এবারের অনেক মণ্ডপে ছিল জায়গার সংকীর্ণতা। প্রয়োজন মেটাতে জায়গার সংকলন না হওয়াতে দুঃখ প্রকাশ করেছেন পূজা কমিটির অনেকেই। আমাদের মন্দির ভীষণ ছোট, মানে আমরা জায়গা দিতে পারছি না। আমাদের যদি ইচ্ছা যে আমরা মন্দিরটাকে আরো বড় করবো, আমাদের লোকজনদের আমরা আরো জায়গা দিতে পারি। দেবী দুর্গার দৈত্যরাজ মহিষাসুরের উপর বিজয়ের উদযাপন, যা মন্দের উপর শুভ জয়ের প্রতীক। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের শুরু এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা উৎসবের ইতি ঘটবে। হবে সনাতনীদের দুর্গতি নাশ। পরের বছর আবার ফিরবেন দুর্গা, এমনটি প্রত্যাশা সবার। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে ৯টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সফর সঙ্গী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তিনিও দেশে ফিরেছেন। এ সময় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। জাতিসংঘের সাধারণ অধিবেশন ও রোহিঙ্গা বিষয়ক সম্মেলন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি চলে যান রাষ্ট্রীয় বাসভবন যমুনায়। একই ফ্লাইটে দেশে ফেরেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে বিমানবন্দরে সাংবাদিকদের জানান আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। না, কোনো শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এই সময় তিনি জানান নিউ ইয়র্কে হামলার ঘটনায় আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। ওইটা দেশের ভাবমূর্তি নষ্ট করে না, ওইটা টেররিস্ট। আওয়ামী লীগ বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে। ডক্টর ইউনূসের সফর সঙ্গী ছিলেন এনসিপির 2 নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারা। তারাও দেশে ফিরেছেন। এ সময় বিমানবন্দরে স্বাগত জানাতে যায় এনসিপির কিছু নেতাকর্মী। সেখানে নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। প্রতিবাদে তাদের ব্রিফিং বয়কট করেন সাংবাদিকরা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাই অন্যদিকে নজর না দিয়ে সেদিকে দৃষ্টি দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জয়নুল আবদিন বলেন, গত 3টি জাতীয় নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারেনি। নির্বাচনের সময় সব ষড়যন্ত্রের পেছনে ভারত আর আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলেও জানান তিনি। এছাড়া যারা দেশের ঐক্য নষ্ট করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান জয়নুল। একই সাথে ফ্যাসিস্ট পতিত সরকার যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি। জনতার যে ঐক্য আমরা গঠন করেছি, আপনারাও করেছেন, সে ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরো জোর করা, ধরে রাখতে হবে। সকলের তো একটাই আশা, একটা নির্বাচন। সকলের ইচ্ছা একটা নির্বাচন। 16 বছর কেউ নির্বাচনে ভোট দিতে পারেন না। যারা নির্বাচনকে মেনে নিতে পারছে না, কেউ কেউ বলা শুরু করেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কি করতে পারবে? তা তো সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে। এইসব বিষয়গুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
মেসেঞ্জারে বার্তা পেয়ে শুক্রবার ভোরে বাসা থেকে বের হয় হাজারীবাগের আরিফ। এর একদিন পর তার মরদেহ ভেসে ওঠে বুড়িগঙ্গায়। 6 দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় অন্ধকারে পুলিশ। ৭১-এর অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। এতে শনাক্ত করা যেতে পারে খুনিদের। মিলেছে একাধিক সিসি ক্যামেরার ফুটেজও। দেখুন আশিক মাহমুদের অনুসন্ধান। বুকফাটা এই আহাজারি সন্তান হারানো এক মায়ের, ভাই হারানো এক বোনের। আর আমার ভাই নাই, আমার কেটা কইব বোন ভিডিও আমারে ফোন দিস। ছোট্ট এই আনিকা তো বুঝতেই পারছে না বাবা আর ফিরবে না কোনোদিন। গোটা পরিবারের একটাই প্রশ্ন, কারা হত্যা করে বুড়িগঙ্গায় ফেলে দিল আরিফকে? কারা মারছে বা কাহারা মারছে তা আমরা কইতে পারি না। শত্রুতা নাই। যে নিছে হ্যাঁ খালি একটু দেখতে চাই তারপর জিজ্ঞেস করবো আমার ভাই কেন আমার বাইরে এত কষ্ট দিয়ে মারলো ওরা। তো বিচার তো অবশ্যই চাই আমার স্বামীরে যে মারছে, কারণ কি কারণে মারছে কি আশা বিষয়ে তো জানতে হবে, আবার বিচারে অবশ্যই চাই। গত শনিবার বুড়িগঙ্গা থেকে আরিফের মরদেহ উদ্ধারের পর হাজারীবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়, যার তদন্ত করছে নৌ পুলিশ। গত 6 দিনে তদন্তে কি পেল তারা? প্রশ্ন ছিল বছিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে। যেহেতু সুরতার রিপোর্ট নর্মাল এসেছে, তার এক্সটার্নাল কোনো হ্যামারেজ বা কোনো আঘাতের চিহ্ন নেই, প্রাথমিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে ডাউনিংই মনে হচ্ছে। এরপরে যদি অন্য কোনো কারণ থেকে থাকে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তকালে এটা আমরা ইনশাল্লাহ বের করতে পারবো। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ আমরা খুঁজে পাইনি। আরিফের এই হত্যাকাণ্ড নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। তবে আমরা নাছোড়বান্দা অন্ধকারে থাকতে চাই না, খতিয়ে দেখতে চাই কি ঘটেছে আরিফের ভাগ্যে, আর কেন কারা তাকে হত্যা করেছে তাও জানতে চাই। ঘটনাস্থলে গিয়ে আরিফের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মেসেঞ্জারে বার্তা পেয়ে শুক্রবার ভোরে বাসা থেকে বের হয় আরিফ। এই তথ্যের সূত্র ধরেই অনুসন্ধানে নামি আমরা। উদ্ধার করা হয় সেই কথোপকথনের একাধিক স্ক্রিনশট। জাহিদ হাসান জাহিদ নামের এই যুবকের সাথে আরিফের ফেসবুকে কথা হয় শুক্রবার ভোর 5:30 থেকে। পরে সকাল 6:37 আরিফের বাসার সামনের গলিতে এসে এই ছবি তুলে আরিফকে পাঠায় জাহিদ। আরিফের উত্তর, ওকে দাঁড়াও, আমি নদীর পাড়ে আসছি। মেসেজের সূত্র ধরেই এই গলির প্রায় 20টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছি আমরা। এতে দেখা যায় 6:37 মেসেঞ্জারে ছবি পেয়ে গলিতে আসে আরিফ। এর ঠিক 2 মিনিট আগে 6:35 মোবাইল দেখতে দেখতে গলিতে প্রবেশ করে গোলাপি রঙের গেঞ্জি পরিহিত একজন। ধারণা করা হচ্ছে এই যুবকই গলির ছবি তুলে আরিফকে পাঠায়। তাদের দুজনের গলিতে প্রবেশ করার 20 মিনিট আগে এই পথেই নদীর পাড়ে যেতে দেখা যায় আরও 3 জনকে। গলির রাস্তা ধরে নদীর পাড়ে যাওয়ার ঠিক 10 মিনিট পর 6:46 খুব হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখা যায় গোলাপি রঙের গেঞ্জি পরা সেই যুবককে। এর ঠিক 11 মিনিট পর একই রাস্তা ধরে বেরিয়ে যায় সেই 3 জন সহ 5 যুবক। পরের দিন শনিবার গলির মাথায় বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায় আরিফের মরদেহ। পাশেই নদীর পাড়ে এখনো পড়ে আছে তার জুতা। ধারণা করা হচ্ছে আরিফ হত্যার রহস্য উন্মোচনে এসব তথ্য প্রমাণই হতে পারে শক্তিশালী সূত্র। স্বজন ও স্থানীয়দের দাবি, দ্রুতই তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হোক। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। পূর্বাচল 300 ফিট সড়কে ফুট ওভারব্রিজ সহ অন্যান্য দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে এলাকাবাসী। সকালে সড়কের মস্তুল এলাকায় কর্মসূচি করে এলাকার লোকজন। তারা জানান, পূর্বাচল 300 ফিট সড়ক নির্মাণের সময় মস্তুল ও পিঙ্ক সিটি এলাকায় ওভারব্রিজ নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। এদিকে সড়কের উভয় পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা রয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে প্রায় 4 থেকে 5 হাজার বিভিন্ন বয়সের মানুষ পারাপার হয়। এছাড়া সড়কটির কোথাও কোনো পুলিশ বক্স, জেব্রা ক্রসিং না থাকায় সড়কে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল,
প্রাইভেট কার প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এই রোডের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য এখানে একটা ওভারব্রিজের প্রয়োজন। আমরা সরকারের কাছে দাবি অতি দ্রুত যেন এই ওভারব্রিজটি করে দেয়। যারা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালায়, যাদের কারণে এই 300 ফিটে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি হয়। এলাকাকে রেসিং খেলার যে কর্মসূচি এখানে চলে এটাকে বন্ধ করতে হবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় থাকা নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ রাতে এটি ওডিশা অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের আশেপাশের এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর আর নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। সাগরে মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপের কারণে ঢাকা সহ দেশের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। গতকালকে নিম্নচাপ ছিল, এটা আজকে শেষ রাতে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ হয়েছে। বর্তমান এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এটা হয়তো আজকে রাতের শুরুতেই এটা আপনার উড়িষ্যা উপকূল অতিক্রম করবে। তবে এর প্রভাবে বিশেষ করে আমাদের সাগর উত্তাল রয়েছে। এই জন্য আমরা 4টা সমুদ্র বন্দরকেই 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছে আজ রাতে। এবং সাগর উত্তাল থাকার কারণে আমরা 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এই যে চলমান বৃষ্টি, এটা আরও আগামী 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে এবং তারপরেও বৃষ্টি থাকবে, যেহেতু এটা বর্ষার শেষ বৃষ্টি আর মৌসুমী বায়ু বিদায় নেবে অক্টোবর 1 উইকে। এই কারণে কিছুটা মনসুন উইড্রোর সময় নর্মাল যে বৃষ্টি হয়, যে প্রতিদিন গুড়ি গুড়ি বৃষ্টি বা এই ধরনের বৃষ্টি প্যাটার্ন, ওই রকম বৃষ্টি আপাতত আর হবে না। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের নানা এলাকায় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা 12টার দিকে গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে 740 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুরে সকাল থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। একই রকম অবস্থা খুলনা বিভাগের বেশিরভাগ জেলার। আজ ভোর থেকে অন্যান্য দিনের মতো শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা ঘর থেকে বের হয়েছেন। বৃষ্টি শুরু হলে বিভিন্ন স্থানে আটকে পড়ে বিপাকে পড়েছেন তারা। বরিশালেও টানা বৃষ্টি হচ্ছে, তবে কখনো ভারী কখনো গুড়ি গুড়ি। বেলা 12টা পর্যন্ত 26.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নদী বন্দরের জন্য 1 নম্বর সতর্ক সংকেত থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক আছে, তবে ব্যাহত হয়েছে জনজীবন। কর্মক্ষেত্রে যায় 8টা, 8:30, 9টার মধ্যে, এখন যাইতে হইতেছে প্রায় 10:30, 10:30 বেজে গেছে। গরমে একটু অস্বস্তি বোধ হয়েছে, কিন্তু এখন একটু ভালোই লাগছে। বৃষ্টির কারণে চলাফেরা একটু সমস্যা হচ্ছে আর কি। আবহাওয়া খারাপ, এই জন্য মানুষজন নামে না। কলাপাড়া ও কুয়াকাটা উপকূলে ঝড়ো বাতাস সহ মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল হওয়ায় ফিরে আসছে মাছ ধরার ট্রলার। এরই মধ্যে তারা আশ্রয় নিয়েছেন কলাপাড়ার অলিপুর ও মহিপুর মৎস্য বন্দর সহ নদীর মোহনায়। কলাপাড়া প্রায় 20,000 একর আমন ধানের ক্ষেতে 1.5 থেকে 2 ফুট পানি জমে গেছে। 3 ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাইতেছে, আমরা ধান দিতে পারি না, তরমুজ চাষ করতে পারি না, বিভিন্ন সমস্যা আছে। আমরা পানির কারণে কৃষিকাজ করা যায় না, ফসলি জমি মনে করে নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, রান্না বান্না করা যায় না, জ্বরে যখন তলাই যায়। মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ঝুঁকিতে রয়েছে কলাপাড়ার আন্দারমানিক, রাবণাবাদ, টিয়াখালী ও খাপড়াভাঙা নদীর তীরের বাসিন্দারা। পটুয়াখালী, রাঙ্গাবাড়ি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এরই মধ্যে জেলেদের ট্রলারগুলো উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সকাল 6টায় গভীর নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে 740 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় 26 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শাকিলা শম্পা, ৭১। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শিশুদের হার 20%। এ সময় নবজাতক থেকে 15 বছরের কিশোর মারা গেছে 34 জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে শিশুর ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণ ও স্যালাইন ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক চিকিৎসক শিশুর রক্তচাপ মাপায় অভ্যস্ত নন, আবার শিশুরাও রোগের উপসর্গ ঠিকভাবে প্রকাশ করতে পারে না। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। চলতি বছর প্রথম 9 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে 47,334 জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে নবজাতক থেকে 15 বছর পর্যন্ত ভর্তি 8,744 জন। সেই হিসেবে মোট ডেঙ্গু আক্রান্তদের প্রায় 19% শিশু কিশোর। এই সময় 30 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 198 জনের, এর মধ্যে 34 জন শিশু, অর্থাৎ মোট মৃত্যুর হার প্রায় 20%। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের ডেঙ্গু চিকিৎসা তুলনামূলকভাবে জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে শিশুদের ঢাকায় আনা হচ্ছে। ঢাকার বাহিরের শিশু রোগীরা খুবই আশঙ্কাজনক অবস্থায় আসছে। চিকিৎসকরা বলছেন, শিশুর ক্ষেত্রে রক্তচাপ ও স্যালাইন ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিশুর শরীরে তরলের মাত্রা সামান্য কম বেশি হলেই জটিলতা তৈরি করতে পারে। শিশুরা ডেঙ্গু রোগের লক্ষণগুলো বুঝতে বা বলতে পারে না, হঠাৎ শকে চলে যায়। শিশু বিশেষজ্ঞ দেখেই নির্ধারণ করবেন যে কি প্রয়োজনীয় টেস্ট করার দরকার। যদি সেই আলোকে যদি ডেঙ্গু পজিটিভ আমরা আসে, সেই ক্ষেত্রে আমরা একটা পোর্শন বাচ্চাকে আমরা বাড়িতে রেখেও চিকিৎসা করতে পারি, যদি তার সতর্কতামূলক চিহ্ন না থাকে। আর কিছু উপসর্গ আছে সতর্কতামূলক চিহ্ন, সেগুলি থাকলে আমাদের ভর্তির ইন্ডিকেশন আছে। তাদের মতে, ঢাকার মধ্যে শিশুদের আইসিইউ সুবিধা কিছুটা থাকলেও জেলাগুলোর পরিস্থিতি খুবই নাজুক। জ্বরের সাথে অ্যালার্ম সিমটম আছে কিনা, ওয়ার্নিং সাইন আছে কিনা, প্রচণ্ড মাথা ব্যথা, বমি হচ্ছে কিনা, অনেক বেশি লুজ মোশন হচ্ছে কিনা, অথবা আপনার বাসায় যদি প্রেশার মাপার সুযোগ থাকে, আপনি লক্ষ্য করে দেখেন যে তার প্রেশারটা ড্রপ করছে কিনা, কোথাও কোনো ধরনের রক্তপাত হচ্ছে কিনা, দাঁতের গোড়া কখনো কখনো নরম কালো পায়খানা হচ্ছে কিনা, এটা আমরা বুঝি না। স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে ডেঙ্গু আক্রান্তের হার বেশি বলছেন চিকিৎসকরা। মেহেদি হাসান, ৭১, ঢাকা।